আমি সৌভাগ্যক্রমে ওই মুহূর্তটাতেই আমি যখন পুলিশ মেন রাস্তায় দাঁড়িয়েছি, আমি জানি মিছিলটা এখনই বেরোবে, আমি আগে যে সামনে দাঁড়াই, দেন মুহূর্তে দেখি ওসি সাহেবের এবং এডিশনাল স্পিড দুইটা গাড়ি ওখানে এসেই গলির ভিতরে চলে যায় আপনাদেরকে বাধা দেবে বলে। আমরাও দৃশ্যটা ধারণ করার জন্য আমরা একটু নিরাপত্তা দূরত্ব রেখে আমরাও পিছিয়ে পিছিয়ে যে সেই মুহূর্তে আমার কাছে স্পষ্ট মনে আছে যে হ্যাঁ আত্মর্কিত অল্প কিছুক্ষণের একটা বাধা, ওনারাও বেশিক্ষণ মনে হয় বাধা দিয়ে টিকলেন না, ওনারা দাঁড়ালেন এবং ওই সময় মনে আছে আপনি খুবই সবার সামনে আপনি সেই লাঠিটা উঁচু করে সেই যেন ভেঙে ফেললেন, ব্যারিকেডটা যেন ভেঙে দিলেন। পুলিশ সরে গেল, কয়েক সেকেন্ড চেষ্টা করে সরে গেল, এরপরই প্রথম আপনারা রাজপথে নেমে আসলেন এবং মাগুরাতে ওটাই ছিল পুলিশের শেষ ব্যারিকেড। এরপরে আর এই সরকারে কোনো পুলিশের ব্যারিকেড এবং ওই যে উল্লাস আপনাদের ভিতরে মনে হয়েছে আমার কাছে ওই মুহূর্তটা যে আপনারা যখন ওই ব্যারিকেডটা ভেঙে রাস্তায় আসলেন, সেই মুহূর্ত যে আপনাদের ভিতরে একটা উল্লাস যেন আপনারা সৃষ্টি হতো। আসলে অত স্পিড ওই দিন আসলে কোথা থেকে পেলেন এবং পরবর্তীতে বলেন 18 তারিখ থেকে এই যে দিনগুলো আমি যে অপেক্ষা করছি যে কিছু একটা করতেই হবে, এই যে এত লাশগুলো দেখছি, ওইগুলোর যে আমার ভেতরে যেই একটা মানে উদ্দীপনা, একটা শক্তি যে সঞ্চার হয়েছিল, ওইটা তখন এক ধাক্কায় বের হয়েছিল। আচ্ছা। এবং আমি তখন নিজেকে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমার শরীরে হয়তো কি একটা জানি ভর করছে। আমি নিজেই এত মানে আমি পরবর্তী যখন নিজে দেখছি আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমি তখন নিজের ভেতরে আমি ছিলাম কিনা আমার সন্দেহ। কারণ তখন একটাই টার্গেট, যেভাবেই হোক আমাদের রাস্তা পার করতে হবে, এদেরকে হটাইতেই হবে এবং আমাদের ওই পারে যাইতেই হবে, বিজয় হাসিল করতে হবে। আপনি নিজে ওই দিন প্রস্তুত ছিলেন না যে এত লোকের সমাগম হবে? এটাকে আপনারা যারা ছিলেন মোটামুটি যখন গ্রুপগুলো তৈরি করতেছিলাম, তখন এক একটা গ্রুপের সর্বোচ্চ মেসেঞ্জার গ্রুপ হচ্ছে 200 জনের বেশি কালেক্ট করা যায়। এইরকম করে আমাদের প্রায় 6-7টা গ্রুপ হয়ে গেছিল, যারা বলতেছিল যে আমার সাথে আমি 20 জন নিয়ে আসবো, আমার সাথে আমি 15 জন নিয়ে আসবো, আমার সাথে আমি আরো এতজন নিয়ে আসবো। ওইগুলোর কারণে আমাদের মনে হচ্ছিল যে একটা বড় সমাগম হতে চলছে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। এবং তখন আরো যখন মানে দেখতেছিলাম যে না মানুষ এভাবে সামনে এগিয়ে আসতেছে, প্রথম স্পৃহাটা আসলেই মানে তখন মনে হচ্ছিল সবার শক্তি আমরা একে অপরের মধ্যে ধারণ করতেছি, বিষয়টা ওরকম পর্যায়ে পর্যন্ত চলে গেছিল। এবং আমরা যখন পরবর্তীতে প্রথম ধাওয়াটা দিই, একদম প্রথম যে ধাওয়াটা দিই, আমরা একবারে মেয়েদের যে কয়েকজন ছিলাম প্রথমে অবস্থান করার পরে যখন দেখলাম যে না আমাদের উপরে হামলা হওয়ার পসিবিলিটি হচ্ছে, আমরা তখন মেয়েরা প্রথম সবাই সবার হাত ধরে আমরা সামনে আগাইতে শুরু করি। কিন্তু ওরা কি করে, খুব করে টিয়ার শেল মারা স্টার্ট করে। এই টিয়ার শেলটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কারণ আমাদের কোনো ধারণাও ছিল না যে হ্যাঁ হতে পারে লাঠিচার্জ হবে, মারামারি হবে, কিন্তু যে গুলি বর্ষণ হতে পারে এবং এমন পর্যায়ে যে সেকেন্ডে মনে হচ্ছে সখানে গুলি ছুটতেছে, বোম চার্জ করতেছে, বোম দিচ্ছে, টিয়ার শেল দিচ্ছে, ছড়া দিচ্ছে, গুলি দিচ্ছে, এমনকি গান শুট পর্যন্ত করছে। তো এগুলো যেন আমরা কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, যার কারণে প্রথম চোটে একদম পুলিশের গাড়ির সামনে চলে যাওয়ার পরে ওইখানে আমার মনে আছে এখন এসপি এবং মানে দুইটা মহিলা আমাকে দুই পাশ থেকে ধরে ফেলছে। আচ্ছা, আপনি একসময় ধরা পড়ে যান, লাস্টে যে গিরিতে চলে যান, আমি যখন সামনে চলে যাই বলি আপনারা পিছায় যান, তখন আমাকে কয়েকজন ধরে গাড়িতে উঠাইতে যাবে, তখন এসপি বলে কি জানা আজকে কাউকে ধরা যাবে না, আজকে ধরতে নিষেধ করে দেওয়া হয়েছে, আজকে কাউকে ধরা যাবে না, যা করার এখান থেকে করতে হবে। তখন বুঝলাম যে এরা ধরবে না, এদের মধ্যে এতখানি শক্তি সামর্থ্য এখন নাই, এদের ভিতরে ভয় ঢুকছে। তো এখন সামনে যতখানি পারা যায় আগাইতে হবে। এবং এরা মেয়েদের উপরে যেভাবেই হোক মেয়েদের উপরে সেরকম কিছু করার মতো এদের এখনো ওরকম বুকের পাঠায় বল মানে, যারা মারছে আগে তাদের একটা অভ্যাস হয়ে গেছে, এরা তো আর আগে মারে নাই। তো তখন আমি সবাইকে বারবার বলছিলাম যেভাবেই হোক সামনে আগাও, পিছানো যাবে না, পিছাইলেই সমস্যা। তো দেখা গেছে ধাওয়া পাল্টা ধাওয়া এরকম মানে কত সময় যে চলছে, আমি নিজেও মানে কিভাবে কি হয়েছে আমি আপনার দুঃসাহসিক ওই ভূমিকা এবং এনার্জি আমি 1-1.5 ঘন্টা পরেও দেখেছি আপনি সেই চিৎকারি করে যাচ্ছেন সমানভাবে। আপনি সবাইকে এই কথাটাই বলতেছিলেন যে আগাও, সবাই আগাও, কেউ পিছায় না, আপনি সবাইকে জড়ো করে। আসলে ওই একটা মৃত্যুর ভয়ে কি ওই দিন উপেক্ষা করে ফেলেছিলেন? আমার ওই দিনই মৃত্যু মানে কি এত কাছ থেকে আমাকে আমার পায়ের ভিতরে একটা ইট লাগছিল, ওটা এমন অবস্থা যে আমি যেখানে আসি এই পাশে পুলিশ আর এই পাশে আমার ভাইয়েরা বা বোনেরা, আমি একদম মাঝখানে, আমি তাও ওই ঘুরে গেছিলাম, আমি এভাবে রাস্তাটা ক্রস করতেছিলাম এবং ওদের সামনে আমি এভাবে ধরে
রাস্তা ক্রস করছিলাম আর কথা বলছিলাম, এবং ওরা তখন, আমি একা আগাইছি, ওরা তখনই পিছাই গেছে। তখনই বুঝছি যে ওরা মেয়েদের উপরে কিছুই করবে না, মানে এমন কিছু করবে না। এবং আমার গায়ে যে লাগছে, গুলি লাগছে বা কিছু লাগছে, আমার সেই এইটাই যে শত শত লোকের সবার সামনে আপনি এবং আরো এক মহিলাকে আমরা এরকম দেখেছি, দুইজন দাঁড়িয়ে আছেন, একসময় সবাই পিছন থেকে হতে শুরু করছে, কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা দুইজন পুলিশের সাথে বার্গেনিং করতে। সামনে থেকে আমি এভাবে ডাকতেছিলাম যে আপনারা সামনে আগে আসেন, কোনো সমস্যা নেই। তো ওই সময়গুলোতে মানে ওই সময় মৃত্যুর ভয় আসে। আপনার গায়ে অলরেডি তখন সররার বল টল লাগে, আপনি ঘাবড়াননি কেন? না, আমি তখন টেরই পাইনি। আচ্ছা, আমার সত্যি কথা যেটা, যে আমার শরীরে যে মানে লাগছে, আমি সেটাও তখন অনুভবই করিনি। অনুভব করছি যখন পায়ে ইট লাগছে, আমার পুরো পা অবশ হয়ে আসছে, তখন আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। ওই মুহূর্তে আমি ওখানে বসেই পড়ছিলাম। আচ্ছা, এবং তখন বেশি গুলি লাগছে আমার, তাও আমি অনুভব করিনি। পরে কয়েকজন মানে বাধ্য হয়ে ওরা সামনে এসে আমাকে এক সাইড করে নিতে, যে আমার এক আপু ছিল মারিয়া, যে আমাকে সরাতে, যে তার নিজেরও গুলি লাগছে। বলছে তুই ওইখানে বসেছিলি, তাহলে তোর কি অবস্থা, মানে তার ওইখান থেকেই মূলত সে আমাকে বাঁচাতে যে সে গুলি খেয়েছে। এরপরে আমি সরে আসলাম, সরে এসে এবং আমি একটা কথা বলতে বাধ্য, ওই এলাকার যারা ছিল আশপাশের বাসিন্দা, তারা এতটা সাপোর্টিভ ছিল, অতুলনীয়। তারা বাইরে ছিল, বাইরে অবস্থান করছিল, পানি দেওয়া, খাবার দেওয়া, খাবার দেওয়া, সাহায্য করা, আমাদেরকে ফ্রেশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া। আমি 2-3 জনের বাসায় গেছি এবং প্রত্যেকে এত আন্তরিক পাইছি, যেটা আমরা দেখছিলাম কুমিল্লাতে সেটা হয়েছিল না। তারা 12 বছর আঙ্কেল একটু দরজাটা খুলেন, সেই তুলনায় আমরা অনেকটা। হ্যাঁ, ওই দিন ওখানে মহিলারা সব পানি নিয়েছিলেন, ইট নিয়ে কেউ আগায় দিচ্ছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তো আপনি রাব্বির ওই গুলি লাগার ওই মুহূর্তটাকে আপনার মনে পড়ে? ওই মুহূর্তটা ছিল সব থেকে ভয়ানক মুহূর্ত, কারণ আমি প্রস্তুত ছিলাম। আমি যখন সামনে গেলাম, তখন সে হচ্ছে হেলমেট পরে আমার পার্টি, সে আমার সামনে আরো সামনে চলে গেলে, আমি আবার যারা পেছনে ছিল তাদেরকে ডাকার জন্য আমি পেছন দিকে গেলাম। খুব করে সে ওখান থেকে গুলি করতেছে, হইলে তাকে এক পাশ থেকে নিয়ে আসলো, আর আমি ওদিক থেকে মসজিদে গেলাম। মসজিদে বললাম যে আপনারা কিভাবে স্লোগান দিচ্ছেন যে মানুষজন মানে হচ্ছে না, উজ্জীবিত হচ্ছে না, মানুষ আগাচ্ছে না, আরো সুন্দর মতো দেন। এবং আমি ওখানে, আমার খেয়াল আছে যে ছিল, আমি তাকে একরকম হুমকি দিয়েছি। আচ্ছা, মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার জন্য? তার মানে পরবর্তীতে সারাদিন ধরে মসজিদের যে মাইকের ঘোষণা চলে, এটা আপনি যে ওখানে শুরু করেন আর কি? মানে শুরু বলতে কি, তাদের যে স্প্রিয়াটা ছিল না, কোনো রকম আর কি, কোনো রকমে চলতেছিল। তো আমি ওটা বলে, আমি লিখে দিছিলাম ওই মুহূর্তে যে এটা বলেন, এটা বলে আগার। এবং মাইক দিয়ে আমার হাতে এক পর্যায়ে মাইক নিয়ে আমার বোনদেরকে বললাম, বোনেরা তোমরা সামনে আগাও, আমরা একটা ব্যারিকেড তৈরি করি, দেখবা আর কেউ কিছু করার ক্ষমতা রাখবে। তো ওইভাবে এক পর্যায়ে যখন মানে এমন পর্যায়ে চলে গেল, রাবি ভাইয়ের মৃত্যুর সংবাদটা যখন কানে আসলো, তখন অনেকেই মানে কান্নায় ভেঙে পড়ে। তখন কি একটু দুর্বল হয়ে গেছিলেন না আরো শক্তি সঞ্চার করেছিলেন? দুর্বল বলতে তখন আমার মানে তখন আমার এমন লাগতেছিল যে কি পর্যায়ে দাঁড়াইছে, মানে এই হাসিনা এখন ও পুরো রক্ত পিপাসু হয়ে গেছে। আমি বারবার বলছিলাম আমি ও এখন পুরোপুরি রক্ত পিপাসু হয়ে গেছে, ওর শুধু রক্ত দরকার। আপনি আমার দিন মনে আছে, আমার কাছে আপনার সেই রকম একটা প্রশ্ন ছিল, বললে আপনি খুব এইভাবেই বলেন যে হাসিনা, শেখ হাসিনা আসলে ও রক্ত পিপাসু হয়ে গেছে, এবং ও না হলে আপনাদের মতো ছাত্রদের উপরে এইভাবে সব লেলিয়ে দিয়ে পারে। এবং আসলে ওই সময় একটা মানে না দেখে ছাত্র লীগ হচ্ছে এগিয়ে আসে, আর আমাদের ভিতরে যারা ছাত্র দলে ছিল ওরা ওদেরকে টার্গেটে বেশি করে, কারণ তাদেরকে তারা ফেসে চিনে, যার কারণে দেখেছে তাদের উপরে একটা তারা আক্রমণ করার মানসিকতা বেশি হয়। তখন আমি আমার বার বলছিলাম, যারা সাধারণ শিক্ষার্থী আছে তোমরা সামনে দাঁড়াও, ছাত্র যারা আছে তোমরা পেছনে থাকো, তাইলে দেখবো ওরা কিছু করতে পারবে না। হ্যাঁ, প্রথমে যখন আপনার ব্যারিকেড ভেঙে বেরোন তখন ছাত্ররাই সব পর্যায়ে যে আমার হচ্ছে যে পায়ে যখন আমি আঘাত হই, ওটা মনে হয় 12টার সময়, কিন্তু পরবর্তীতে রক্তক্ষরণ হয়ে আমার পুরো পা ভিজে যায়। এবং তখন এটা কি রিভলভার বা অন্য বড় গুলি ছিল না? ইটে। আচ্ছা, ইটে ক্ষত হয়ে মানে একদম থেতলে গেছে। আচ্ছা, মানে আমি ওই পা নড়তে পারতেছিলাম। এক পর্যায়ে তখন আমি তখন আমার শরীর সায় দেয় না, সারাদিন খাওয়া দাওয়া হয় নাই। সারাদিন কয়টা পর্যন্ত ছিলেন ওখানে? আমি 4:30 পর্যন্ত এর পরবর্তীতে আমি হচ্ছে একটা বাসায় অবস্থান করি, তারা আমাকে পায়ে বরফ দেয়, আমাকে খেতেও দেয়। তারপরে আমি ভেতর দিয়ে, আমার এখনো মনে আছে, অনেক আমার আব্বুর সাথে বারবার যোগাযোগ করতেছি, না বলছে কোথায় আছো, সে অনেক পেরেশান হয়ে গেছে, তুমি কোথায় আছো, কিন্তু আমি ব্রিজ পার হওয়ার সুযোগ পাচ্ছি না।
এখন ওই পারেও আমি যেখানেই যাচ্ছি আমি সেখানেই পুলিশ দেখতে পাচ্ছি, সেখানেই মানে ওই বিশেষ করে পার্নামবালি এলাকাটা ওরা পুরোপুরি কবজা করে রাখছিল। এক পর্যায়ে আমি হচ্ছে প্রজেক্টর, আমার এখনো খেয়াল আছে, আমার পুরো শরীর মানে রক্ত ভাব চলে আসছে, আমার পুরো শরীর একদম নিস্তেজ প্রায়, এবং পা একদম রক্তে ভিজে গেছে, রক্ত পড়ে পড়ে আমার পায়ের তলার এখানে যে রাসূলের একটা বাহিনী শুনছিলাম যে পায়ের তলায় হয়ে গেছিল, তো আমার ওই পায়ের তলায় দেখি যে রক্ত জমাট বেঁধে রক্ত স্তর পড়ে গেছে। তো ওই প্রজেক্টরের ওইখানে না হওয়া একটা ব্রিজ আছে, হ্যাঁ হ্যাঁ প্রজেক্টের ওইটা ধ্বংস করে করে দিছিল, ভেঙে ফেলছিল। ওইটা ওখানকার লোকজন আমি যেন পার হতে পারি তারা ঠিক করে, আমি ওই সাঁকো পার হয়ে, আমার মনে আছে ওই পা নিয়ে আমি সাঁকো পার হয়ে, ওই সাঁকো বলতে ওই বাঁশের যে বেয়ে উঠেছেন তারপরে আমি ওটা বেয়ে উঠে ওই পাশে নেমে তারপরে আমি রিক্সা খুঁজতে, আমি চিনি না, আমি নিজ বাঙালি এলাকা, আমি ওটা ওই এলাকায় কখনো আগে যাইনি, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি যে আপনি একাই ওই সময় একা। আচ্ছা, হসপিটাল চিকিৎসা কি নিতে পারছেন? হসপিটালে চিকিৎসা আমি পরবর্তীতে বাসায় আসার পরে আমার বাসায় এসে আমি মানে ওষুধ খাই, খাওয়ার পরে পরের দিনও আমি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমার আপু তখন বলছে না এখন আর তোমাকে যাওয়া লাগবে না, আমার শরীরের যা অবস্থা সে অবস্থা আমি যে আবার বের হবো সেরকম কন্ডিশন ছিল না, কারণ পা ফুলে একদম অবস্থা খারাপ। তখন যে আমি টের পেলাম কোথায় কোথায় গুলি লাগছে হাতে, মানে মোটামুটি পিঠে, এবং আমার পিঠে আমি হচ্ছে একটা বোর্ড বেঁধে নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওই বোর্ড পুরো মানে ছিদ্র হয়ে গেছে। আচ্ছা, এবং অনেকদিন আপনি সরার বল বহন করেছেন, এবং আমি একটা ভেতরে এখনো রেখে দিয়েছি যে এটা থাক, এটা থেকে যাক, এটা আমার শরীরের সাথে মিশে। আসলে আমরা ঢাকাতে নারীদের ভূমিকা দেখেছি রাজপথে, তো মাগুরাতে আমরা এটা যেহেতু একটা জেলা, মফস্বল জেলা শহর, আমরা এতটা আমাদের ধারণা ছিল না। তো আপনাদেরকে দেখার পরে আমরা হয়েছি যে আসলে আমাদের মাগুরা এরকম বাঘিনীরা আছে এবং যারা এরকম দুঃসাহসিক ভূমিকা রেখেছে। আমাদের একটা আমাকে তো কয়েকজন ওই মোমেন্টই চালু ছিল যে আমি এরকম আর দ্বিতীয় কাউকে পাই না, তাদের ওইটাও আমাকে অনেক ইন্সপায়ার। এরকম একটা জেলা শহরে আপনার মতো এরকম ভূমিকা রাখা, এটাই প্রমাণ আসলে সবার ভিতরে যারা যে এই যে আন্দোলনের দানা বেঁধেছিল সবার ভিতরে একটা ক্ষোভের, সেটা সর্বশেষ বই প্রকাশ এসে যায়। সর্বজনতা, শুধু ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী থাকে না, একসময় সকল শ্রেণীর ইয়েরা এখানে যুক্ত হয়ে যায়, সকল শ্রেণী পেশার সকল রাজনৈতিক দল এসে। আজকে আমি মনে করি আপনার এইরকম একটা পরিস্থিতি পাড়ি দিতে আপনার পরিবার ভীষণ ভাবে সাফার করছে, তারা একটা অবদান রেখেছে, আপনাকে অনেক সুবিধা না দিলে এটাও একটা বিস্ময়কর ব্যাপার যে যখন বেশিরভাগ অভিভাবকরা তাদের সন্তানদেরকে রাস্তায় নামতে দেয়নি, সেই সময় যারা এরকম জানার পরেও যে পরিবারগুলো দেশে আপনাদেরকে এটা তাদের অবদান আছে, আমরা এটা ভুলে গেলে চলবে না, আমরা স্মরণ করি, আমরা কথা বলবো তাদের সাথেও। আমাদের সাথে আছেন সাদিয়ার আবু, এক মিনিট এখানে কি জানো নাম আপনার? আব্দুল গাফফার। আমাদের সাথে আমাদের রয়েছেন সাদিয়ার গর্বিত পিতা আব্দুল গফফার সাহেব। আমরা ওনার কাছেও সাদিয়ার সাথে কথা বলে আমরা ওনার কাছ থেকেও জানবো যে আসলে এইরকম পরিস্থিতিতে উনি সন্তানের যে কত ছেলেরা যখন শহীদ হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত খবর দেখছেন, তারপরেও তারা যে তাদের সন্তানদেরকে এখানে সহযোগিতা করেছেন, এগিয়ে দিয়েছেন, বাধা দেননি, সেটা আসলে কোন অনুভূতি থেকে কিভাবেই বা সেই উজ্জীবিত হয়েছেন তারা, সে গল্প শুনবো এবং শোনাবো আপনাদের। তো সাদিয়া আপু, আমি সর্বশেষ আপনার কাছে এতটুকু জানতে চাচ্ছি, সর্বশেষ আপনার কাছে আমার জানা থাকবে যে আজ 1 বছর পেরিয়ে গেছে, চলে আন্দোলনের 1 বছর আজকে এখন পেরিয়ে গেছে, তো আপনারা যেই উদ্দীপনা থেকে, যেই আশা চাওয়া, একটা দেশ চেয়েছিলেন, পরিবর্তনের আশা করেছিলেন, তো 1 বছর পরে এই প্রান্তে দাঁড়িয়ে আপনার কাছে এখন সেটার জন্য আপনি কতটা স্যাটিসফাইড, বা আপনি কি চেয়েছিলেন, এখন সর্বশেষ আপনি কি চান, আপনার একান্ত চাওয়াটা? আচ্ছা, এখানে একান্ত চাওয়া বলতে ফ্যাসিস্টের সময় একটা বিষয় বারবার সবাই বলতো তোমরা পারবা না, ওইটা যেন আমাদের ভেতরে আরো অগ্নি একটা হয়েছে, বিস্ফোরণ হয়েছিল, পারবো না মানে আমাদেরকে পারতেই হবে। তো এখনো অনেকে বলছে যে তোমরা সংস্কার করতে পারবা না, তো সমস্যা আসবে, বিপদ আসবে, একটা অস্থিতিশীল পরিবেশ হয়েছে, এখনো যে চলমান না তা বলা যাচ্ছে না, কিন্তু মনের কোণের ভিতরে এখন আশার সঞ্চার আছে, যেহেতু ফ্যাসিস্টকে আল্লাহর সহযোগিতায় আমরা দূর করতে পারছি, তো আল্লাহর সহযোগিতায় ইনশাআল্লাহ দেশকে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, যত বাধা বিপত্তি আসুক না কেন। বর্তমানে হয়তো সেই ধাঁচটা বা সেই ধারাটা এখনো
সেভাবে হয়ে ওঠে নাই, কারণ আসলে একটা জিনিস ভেঙে গেলে সেটাকে গড়তে আরো সুন্দর রূপ দিতে আরো বেশি সময় দিতে হয়। ফ্যাসিস্টের আমল ছিল 17 বছর, এই 17 বছরে যে প্রত্যেকটা জায়গায় তার যেই গোড়াপত্তন তৈরি করছে, তার যে শিকড় গাছছে, এই শিকড় উপড়ে নতুন গাছ লাগিয়ে সেই গাছের শিকড় মজবুত করতে একটা সময় দেওয়া হয়। আমরা সেই সময় দিব এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ যদি আমাদের সহায় হন, আমরা এর পরবর্তীতে এমন সরকারই পাবো, জনগণের সরকার যে হবে এবং জনগণের জন্য যে কাজ করবে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই সংশ্লিষ্ট তালিকাতে আছেন বা এখান থেকে কোনো এই পর্যন্ত কোনো আপনাদের খোঁজ খবর নেওয়া হয়েছে? হ্যাঁ, আমি মূলত আমার বাবা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, তিনি 40 বছর যাবত আছেন এবং তার ওই আদর্শ থেকেই মূলত আমি বেড়ে উঠছি। ছোটবেলা থেকে এই চর্চা, কোরআন হাদিসের চর্চা দেখছি এবং আমার বলা চলে যে যে আন্দোলনের যেই জায়গাটায় আসছি, এটার মূল একটা অন্যতম কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে জানা, আল্লাহর দিন সম্পর্কে জানা এবং আল্লাহর দিনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যে শব্দটা আছে ওইটার ব্যবহার। এই জন্য আমার পরিবার এর যে শিক্ষাটা, এটা আমার কাছে সব থেকে বড় ছিল আমার এই উদ্দীপনা স্পৃহার পেছনে। এই জন্য এবং আমি নিজেও ছাত্রী সংস্থার সাথে সম্পৃক্ত ছিলাম এবং এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদম মানে এমন একটা পর্যায়ে ছিল, সেটা একটা শিশুর মতো ছিল, সেটার সাথেও কাজ করার চেষ্টা করেছি। এখন আপাতত কোনোটার সাথেই সম্পৃক্ত সেভাবে নেই, তবে আল্লাহ সুযোগ দিলে ইনশাল্লাহ আল্লাহর দিনের কাজের জন্য যেখানে আমার মনে হবে যে না সঠিক, সেখানে আমি সম্পৃক্ত। না, আমরা আশা করবো আপনার মতো দুঃসাহসী যারা তারা আমাদের দেশের এই আন্দোলন সংগ্রাম এবং রাজনীতির সাথে থাকুক, আমরা সেটা আশা। ব্যক্তি জীবনে কি করছেন আপনি, আমি কি করেন? হচ্ছে এখন অনার্স 2য় বর্ষে ইংলিশ লিটারেচার নিয়ে হোসেন শিশুরেতে পড়াশোনা। তো ইংলিশে আচ্ছা, তার আগে আপনি পড়াশোনা কোথায় করছেন? আমি স্কুল এবং কলেজ, তো আমি কলেজ এবং স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা শেষ করে তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আমি দেশের জন্য, ছোটবেলা থেকে দেশের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে এবং আল্লাহর দিনের জন্য কিছু করার ইচ্ছা আছে আমার জায়গা থেকে। তো তার জন্য যেই প্রেক্ষাপট বা যেই জায়গাটা মনে হবে যে না আমার সময় উপযোগী বা সঠিক, আমি সেখানে ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাবো। এটাতে হতে পারে যদি আমি জামাতকে মনে করি যে না জামাতই আমার জন্য সঠিক, আমি জামাতে যাব, বা তাদের থেকেও ভালো কোনো ইসলামিক দল যদি প্রতিষ্ঠিত হতে পারে বা সেই জায়গাটা যদি হয়ে থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ মানে ইসলামকে সামনে রেখেই তবে আমি আমার জীবন বা দেশের জন্য কাজ করার চেষ্টা করব। দেশের সাথে আপনি দেশে এবং ইসলামের সাথে আপনি নিজের এই ত্যাগ, তো আমরা অনেক আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে এবং আপনার সেই দুঃসাহসিক ভূমিকা সত্যি ভোলার না, এবং আমি মনে করব যে মাগুরাবাসী আপনাদেরকে ভুলবে না এবং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং নির্যাতন, দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়েছেন, সবার এই ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ নতুন ভাবে গড়ে ওঠে, সেই আশা প্রত্যাশাই করি। তো ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য।